হ্যালো ডিয়ার ভিউয়ার্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা এই মুহূর্তে টিউনড আছেন চ্যানেল আয়ের পর্দায় এবং সেই সাথে দেখছেন আমাদের নানান মাধ্যমে, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন অতিথি। আমরা আজ কথা বলবো নির্ধারিত একটি বিষয় নিয়ে এবং সে বিষয়টি হচ্ছে আমাদের পরিবর্তনের প্রত্যয়ে সরকারি স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা, এবং বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ আমরা মূলত বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবো এবং পরিবর্তনের প্রত্যয়ে সরকারি স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা নিয়ে মূলত আমরা আলোচনা করব। কিন্তু তার আগে চলুন দর্শক দেখে আসি বাংলাদেশের স্বাস্থ্য খাতের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। 1946 সালের 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের পথ চলা শুরু হয়। প্রথম দিকে কলেজের নিজস্ব কোনো ভবন ছিল না। ঢাকা মেডিকেল কলেজের সূচনা লগ্নে ছিল মাত্র 4টি বিভাগ: মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ, নাক কান গলা, ইএনটি বিভাগ। বর্তমানে কলেজটিতে 42টি বিভাগ রয়েছে, যেখানে এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতি বছর প্রায় 190 জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি হয়। স্নাতকোত্তর পর্যায়ে এমডি, এমফিল এবং ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগে, যেখানে প্রতিদিন 2 থেকে 3 হাজার রোগীকে সেবা দিতে হয় এবং নানা ধরনের ডিজাস্টার কিংবা সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রোগীদেরকেও সেবা দিতে হচ্ছে, সেখানে এমার্জেন্সি বিভাগে মাত্র 2টি এক্সরে মেশিন লক্ষ্য করা যায়। সিটি স্ক্যান মেশিন, প্যাথোলজি, আলট্রাসোনো সহ নানা ধরনের আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতি থাকলেও এত বিপুল পরিমাণ রোগীর জন্য যথেষ্ট নয়। অথচ আনন্দের বিষয় হল, আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকলেও আমাদের এই হসপিটালে রয়েছে আন্তর্জাতিক মানের দক্ষ, যোগ্য, অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ, যাদেরকে আমরা এই হসপিটালের বাইরে অন্য কোনো আধুনিক হসপিটাল বা প্রাইভেট চেম্বারে একজন রোগীকে দেখানোর জন্য ভিজিট গুনতে হয় 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এখন শুধুমাত্র গরিব, দরিদ্র, অসহায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসা ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালকে ঢেলে সাজানোর জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দালাল সিন্ডিকেট ভেঙে দিয়ে অসুস্থ রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি বিভাগে কঠোর নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ঢাকা মেডিকেলের পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলেছেন। আধুনিক ও উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে এদেশের প্রতিটি মানুষের। তাই সকল শ্রেণী পেশার মানুষের মাঝে উন্নত আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রোগীরাও জানালেন তাদের সন্তুষ্টির কথা। আমি বাইক চালাইতাম আর কি, তখন এই বাইকে অ্যাক্সিডেন্ট করছিলাম। তো অ্যাক্সিডেন্ট করার পর আমার এই হাড্ডি আর কি ভেঙে গেছে, তারপর কাইটেও গেছে। তো এটার জন্য আমি ট্রিটমেন্টের জন্য আছি। আমি আছি বিগত আজকে 3 দিন। তো 3 দিনে আইসা মোটামুটি আল্লাহর মতো আমি যতটুকু ট্রিটমেন্ট পাইছি আল্লাহর মতো অনেক ভালো পাইছি। বর্তমান ঢাকা মেডিকেলে আমাদের যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের ইনশাআল্লাহ পরিবেশ সন্তুষ্টজনক। আর এমনি ডাক্তারের যে ট্রিটমেন্টটা আমি এইটা মোটামুটি আল্লাহর মতো ভালো পাইছি আর কি। ঠিক মতো টাইম মতো আসতেছে, টাইম মতো দেখছে। বর্তমানে হাসপাতালটিতে 34টি বিভাগ, 42টি ওয়ার্ড, 234 জন চিকিৎসক, 140 জন ইন্টার্ন, 560 জন নার্স এবং 1100 জন অন্যান্য স্টাফ কর্মরত রয়েছেন, যারা 24 ঘন্টা ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবা দিচ্ছেন। হাসপাতালটিতে বর্তমানে 2300টি শয্যা রয়েছে এবং নতুন একাডেমিক ও হাসপাতাল ভবনের আওতায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সুবিধাও যুক্ত হয়েছে, যেখানে প্রতিদিন প্রায় 3,500 রোগীকে সেবা দেওয়া হচ্ছে। আমাদের ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নির্ভুল চিকিৎসা ও উন্নত সেবার লক্ষ্যে এগিয়ে যাবে বহুদূর। এর জন্য শুধুমাত্র প্রয়োজন সরকারের একটু সদিচ্ছা। বাংলাদেশে ধনী গরিবের বৈষম্য দূর হয়ে এদেশের খেটে খাওয়া
দিনমজুর দরিদ্র জনগোষ্ঠীর সাধারণ মানুষ আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে উন্নত বিশ্বমানের চিকিৎসা সেবা পাক, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে এলাম বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য খাতের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। কথা বলবো বিস্তারিত, এবং বিস্তারিত বিষয়ে যে বিষয়টি উঠে আসবে মূলত পরিবর্তনের প্রত্যয়ে সরকারি স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কি কি ভূমিকা রয়েছে এই মুহূর্তে এবং তারা কি কি করছে আগামীতে আপনাদের জন্য, আমাদের জন্য, সে বিষয়ে বিস্তারিত। আমাদের সাথে আজকে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ফিরছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ একটি দারুণ প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে অসংখ্য ডাক্তার প্রত্যেক বছর বেরিয়ে আসছে। ঢাকা মেডিকেল কলেজের এই ঐতিহ্যবাহী হাসপাতালটি থেকে আসলে জনগণের প্রত্যাশার জায়গাটা আপনারা কি মনে করেন? ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় একটি টার্সিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সারা দেশ থেকে রোগীরা চিকিৎসার আশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। আপনি জানেন যে দেশের প্রথম যে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয় সেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 1946 সালে। দীর্ঘদিন এটার পথ চলা এবং মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে। সে কারণে শুধু ঢাকা শহর না, ঢাকা সারা বাংলাদেশ থেকে রোগীরা চিকিৎসার আশায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আসে। এবং ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতাল কখনো কাউকে ফেরত দেয় না। আমাদের এখানে 2600 বেডের একটি হাসপাতাল, কিন্তু আমাদের রুগী থাকে প্রায় 4500। তো বিছানা না থাকলেও আমরা শেষ ভরসার স্থল হিসাবে আমরা রুগীদেরকে ফেরত দেই না। তো মানুষের আস্থা তৈরি হয়েছে, এই কারণেই মানুষ সারা বাংলাদেশ থেকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসে। ঢাকা মেডিকেল কলেজের সেবার কথা বলছিলেন এবং প্রত্যাশা, সেই সাথে ঢাকা মেডিকেল কলেজের এই যে দীর্ঘ পথ চলার যে বিষয়টি আছে, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে গল্পটি আপনার কাছে শুনছিলাম। এই ঢাকা মেডিকেল কলেজের সেবা খাতে আসলে যারা সেবা গ্রহণ করতে যখন মানুষ আসে, তখন ঢাকা মেডিকেল কলেজ কি ধরনের সেবাগুলো প্রদান করে থাকে? ঢাকা মেডিকেল কলেজে প্রায় 40টি বিভাগ আছে। তার মানে হচ্ছে আপনি যে কোনো রোগীর চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজে সম্ভব। তবে আনন্যাচারাল যেসব ঘটনায় মানুষ আহত হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা মাস ক্যাজুয়ালিটি যেসব যখন হয়, ইমার্জেন্সি চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা অনন্য। আমাদের 8টি অপারেশন থিয়েটারে 24 ঘন্টা অপারেশন চলতে থাকে। এতই রোগীর চাপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এটা করে আসছে। বাংলাদেশের আর কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনে হয় এটা করতে পারে না, কিন্তু আমরা আনন্দের সাথে রোগীদের এই সেবা দিয়ে যাচ্ছি। আগেও বলছিলেন যে যেটি ধারণ ক্ষমতা, বেড সংখ্যা যতগুলো, তার থেকেও অনেক বেশি, বলা যায় দ্বিগুণ সংখ্যক রোগীকে সেবা দিয়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ। এই যে দ্বিগুণ সংখ্যক রোগীকে সেবা দেওয়ার সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে কতটা উন্নত সেবা দেওয়া সম্ভব হয়, আর আগামীতে উন্নত সেবা দেওয়ার জন্য আপনারা কি কি পরিকল্পনা রাখছেন? যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী, সেই কারণে আমাদের আসলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমাদের রুগীদের যেমন হয়, স্বাস্থ্যসেবা কর্মী যারা বা ডাক্তার যারা, তাদেরও আসলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাটা হয় এরকম যে একজন রুগী হয়তো যদি আমার 1 সপ্তাহে হয়তো অপারেশনের ডেটটা পেত, এখন হয়তো তাকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়। যে রুগীটা হয়তো 1 ঘন্টা পরে দেখাতে পারত, সে হয়তো 2 ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়। যেহেতু রুগীর চাপটা দ্বিগুণ প্রায়, এবং একটা ডিসস্যাটিসফ্যাকশন শুরু হয় যখনই আমি তাকে একটা বেড দিতে পারি না। যখন একটা রুগী একটা হাসপাতালে আসলে সে তো এক্সপেক্ট করে যে আমি অন্তত একটা বেডে থাকতে পারবো, কিন্তু আমি তো বেডের বাইরেও আমার প্রায় 1700 থেকে 1800 রুগী আমার বেডের বাইরে থাকে। সে কারণে একটা রুগীদের এক্সপেকটেশনের সাথে আমরা যাইতে পারি না অনেক সময়, এই অতিরিক্ত রুগীর চাপের কারণে। তারপরেও আমরা ধৈর্য ধরে আমরা কন্টিনিউয়াসলি আমাদের স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসকদেরকে আমরা মোটিভেশনের মাধ্যমে, যেহেতু এটা আমরা ধরে নিই যে শেষ ভরসার স্থল বাংলাদেশের মানুষের জন্য, সেই কারণে আমরা ধৈর্য ধারণ করে আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকে মোটিভেশনের মাধ্যমে আমরা
রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি। ঢাকা মেডিকেল কলেজ একটি অনন্য প্রতিষ্ঠান, এখানে আসলে কেউ ফেরত যায় না সেবা নিতে, সেটা আপনি বলছিলেন, এবং আমরা এটাও সবাই কিন্তু জানি। শুধু নগরে, আমাদের ঢাকা নগরী নয়, ঢাকা নগরীর বাইরে থেকে অনেক মানুষ প্রতিদিন আসছে, হাজার হাজার মানুষ আসে ঢাকা মেডিকেল কলেজে সেবা নেবার জন্য, কিন্তু অনেকের কাছ থেকেই আমরা হয়রানির অনেক তথ্য পাই, অভিযোগ পাই। আসলে এত মানুষের সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা হয়রানি হয়তো বা কিছু অভিযোগ আসারটা খুব স্বাভাবিক, কিন্তু তারপরেও আমরা জানতে চাই যে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন, এই বিষয়গুলোকে নির্মূল করার জন্য আপনারা আসলে কি কি পরিকল্পনা নিয়েছেন? হয়রানিটা যেটা আমি বললাম, যে ওভারলোড বা ওভার বার্ডেন আমাদের যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা, অতিরিক্ত রোগীর কারণেই কিন্তু মূলত যে হয়রানির কথা বলছেন সেটা আসলে হয়ে থাকে কিছুটা। আমরা এটা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যে ডিসপ্যারিটি, এটাই কিন্তু মূল একটা সমস্যা, যে আমার চাহিদা অনেক বেশি, আমি সাপ্লাই দিতে পারছি কম, রুগীর যে চাহিদা সেটা আমি পূরণ করতে পারছি না এই ওভারলোডের কারণে। সেটার জন্যই কিন্তু এই সমস্যাগুলো বা হয়রানিগুলো যেটা আপনারা শুনে থাকেন কিছুটা আছে। আমার যদি বেড সংখ্যার সমসংখ্যক রুগী থাকতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমরা বা আপনারা শুনতেন না। ঢাকা মেডিকেল কলেজের কথা যখনই আসে, মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা, তখন আমরা সব থেকে বেশি ভিড় দেখি নিম্ন মধ্যবিত্ত মানুষ বা নিম্নবিত্ত মানুষেরাই আসলে এখানে সেবার প্রত্যাশায় যেয়ে থাকে। আমরা একটু ধর্নাঢ্য পরিবারের দিকে যদি তাকাই, তারা বেশিরভাগই আসলে প্রাইভেট মেডিকেলের দিকে যায়, হাসপাতালগুলোতে যায়, এবং সেই জায়গাগুলোতে সন্ধ্যার পরে বিশেষ করে যেই ডক্টররা প্র্যাকটিস করেন বা রোগী দেখেন, তারা বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে আসা। ধর্নাঢ্যরা কেন ঢাকা মেডিকেল কলেজে আস্থা পায় না, তারা কেন প্রাইভেট মেডিকেলে ভিড় করে, এই বিষয়টি নিয়ে আপনি আসলে কি বলবেন? অ্যাকচুয়ালি চিকিৎসার ব্যাপারে তাদের আস্থার সংকট নাই, তারা আসলে কমফোর্ট চায়। যে এনভায়রনমেন্টটা তারা এক্সপেক্ট করে সেটা ঢাকা মেডিকেল কলেজে এই যে কনজেশনের কারণে, ওভার ক্রাউডেড, সেই কারণেই আমরা দিতে পারি না। সেটার জন্যই কিন্তু ওনারা মূলত ঢাকা মেডিকেল কলেজেরই একজন প্রফেসরের কাছে বাইরে দেখাচ্ছে। কারণ আমাদের এখানে প্রায় 40,000 মানুষ প্রতিদিন, আমার ইনডোরে ভর্তি থাকে 4,500, আউটডোরে 5,000 মানুষ আসে। এই 5 আর 4 9,500 মানুষের সাথে আমার স্টাফ, ডাক্তার, নার্স এবং কর্মচারী মিলে সেবার কি কোনো কমতি থাকে? কারণ একই ডক্টরই কিন্তু ঢাকা মেডিকেল কলেজেও সকালে পেশেন্ট দেখছেন, সন্ধ্যার পরে কিন্তু সেবার কোনো কমতি থাকে না, সেবার কমতি থাকে না, কিন্তু এনভায়রনমেন্টটা ওনারা যেটা এক্সপেক্ট করেন সেটা আমরা দিতে পারি না। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখন একজন রুগী যখন আমাদের কাছে আসে তাকে কিন্তু আউটডোরে দেখাতে হয়, আউটডোরে জুনিয়র ডক্টররা দেখে। এখন আমাদের যারা ওয়েল অফ তারা চায় যে উনি প্রফেসর সাহেবকে দেখাবে, সাধারণ রোগ নিয়েও ওনারা কিন্তু দেখা যায় যে প্রফেসর সাহেবকে দেখাতে চায়। এখন এই ঢাকা মেডিকেল কলেজে তো উনি প্রফেসর সাহেবকে পারবেন না, আগে আউটডোরে আসতে হবে। আমার জুনিয়র ডাক্তার যারা আউটডোরে বসে তারা দেখবে, তারা যদি মনে করে তাকে ভর্তি করতে হবে বা রেফার করতে হবে তখন উনি আমাদের যে সিনিয়র ডক্টরদেরকে দেখাতে পারেন, কিন্তু ওনারা সরাসরি সিনিয়র ডক্টরদের কাছে যেতে চান, এই জন্যই তারা প্রেফার করেন। বাংলাদেশে আমরা একটু আগে যখন ধর্নাঢ্য পরিবারের রোগীদের কথা বলছিলাম, একইভাবে এই রোগীরা অনেক সময় ঢাকা মেডিকেল কলেজ বা বাংলাদেশের স্বাস্থ্যকে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ না করার কারণে তারা বিদেশে চলে যায়, বিশেষ করে ভারতে চিকিৎসার জন্য যায়। তারা কেন আন্তর্জাতিক এই সেবার জন্য বাইরে যাচ্ছে? কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে পারছে না, নাকি পারছে তারপরেও তারা আস্থা রাখতে পারছে না? ঢাকা মেডিকেল কলেজ আমি যেটা বললাম যে আসন সংখ্যার দ্বিগুণ রুগী এখানে প্রতিদিন আমাদের সেবা দিতে হয়। তো এরকম একটা পরিবেশে আন্তর্জাতিক মানের সেবা তো আসলে ডিফিকাল্ট। তো সেটার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের ইকুইপমেন্ট, মডার্ন ইকুইপমেন্ট যদি আমরা পাই তাহলে কিন্তু আন্তর্জাতিক মানের সেবা আমরা দিতে পারবো। কিন্তু এই যে অবস্থা চলছে এখন, এই অবস্থায় আসলে ডিফিকাল্ট। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট না করতে পারি, ইকুইপমেন্ট নতুন নতুন যেসব মডার্ন ইকুইপমেন্টগুলো যদি আমরা স্থাপন না করতে পারি, তাহলে এখানে এই পরিবেশে এখন আমরা কিন্তু শুনি যে ঢাকা মেডিকেল কলেজ এবং এই সমসাময়িক কলেজ, মেডিকেল কলেজ হাসপাতালগুলো কিন্তু আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ অবশ্যই, কিন্তু স্বল্পতা আছে। আচ্ছা, স্বল্পতা আছে, সে কারণে আমরা সবাইকে সব সেবা দিতে পারি না তাদের এক্সপেকটেশন অনুযায়ী। যেমন বিশেষ করে আমাদের রেডিওলজি, প্যাথোলজি, এইসব বিভাগে যেগুলো ডায়াগনস্টিক সার্ভিস যেগুলো আছে,
সেখানে আমাদের কিছু স্বল্পতা আছে যন্ত্রপাতির। তারপরে আমাদের ক্যান্সার চিকিৎসা যেটা অনেক এক্সপেন্সিভ আমরা জানি যে আসলে এখানটা বেশ কিছু স্বল্পতা আমাদের আছে। বর্তমান পরিচালনা পর্ষদের সাথে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, দায়িত্ব গ্রহণ যেহেতু করেছেন আপনি? যে আমরা চেষ্টা করি কন্টিনিউয়াসলি যে আরও ইমপ্রুভ করা যায় কিভাবে স্বাস্থ্যসেবাটাকে, এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমরা চেষ্টা করি যে আমরা রুগীর এই পরিমাণ রুগী আমাদেরকে প্রতিদিন দেখতে হবে, কিন্তু তারপরেও আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি আরও ইমপ্রুভ করার। যেমন আমরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমাদের একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন দরকার, আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। আমাদের ডায়াগনস্টিকে যেমন এমআরআই মেশিন, আমার ঢাকা মেডিকেল কলেজে একটা মাত্র এমআরআই মেশিন আছে, যেটা দিয়ে আসলে আমি হয়তো 15-20 জনকে একদিনে আমি এমআরআই করতে পারি। সচরাচর বাংলাদেশের মানে ঢাকার প্রেক্ষাপটে প্রতিদিন কতজন রোগী এমআরআই করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন? আমার হয়তো প্রতিদিন আমার যদি 100 জনকে আমি করতে পারতাম, 100 জনের আমার মিনিমাম করা দরকার। তো আমার সিটি স্ক্যান মেশিন আছে 3টা, আমার যদি আরও 2টা সিটি স্ক্যান মেশিন হতো ভালো হতো। সমস্যা হচ্ছে এইসব স্পেশালাইজড মেশিনগুলা বসানোর জন্য কিন্তু স্পেশাল রুম লাগে, সেই ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু আমার নাই। কাজেই আমরা চাইলেই কিন্তু এই সংখ্যা বাড়াতেও পারছি না। একটা তো ইকুইপমেন্টের সমস্যা আছে, ইনফ্রাস্ট্রাকচারেরও সমস্যা আছে। তো এক্সিস্টিং যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সেটাকে আসলে যদি আমরা এক্সপ্যানশন না করতে পারি তাহলে আসলে ডিফিকাল্ট। তবে আমাদের একটা প্রকল্প আছে, আমরা এটা নিয়ে কাজ করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে 5000 বেডে উন্নীত করার একটা পরিকল্পনা আছে সরকারের, সেটা নিয়ে আমরা কাজ করছি। সেটা যদি আমরা করতে পারি তাহলে সেখানে আমরা আন্তর্জাতিক মানের সেবা আমরা দিতে পারবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিট সংখ্যা কত? প্রতিদিন অসংখ্য মানুষ আসছে, দ্বিগুণ সংখ্যার রোগী আসছে, এটা আমরা জানি, কিন্তু এই দ্বিগুণ সংখ্যক রোগীকে সামলানোর জন্য পর্যাপ্ত জনবল অর্থাৎ ডাক্তার, নার্স বা অন্যান্য কর্মচারী আপনাদের আছে কি না, এই মুহূর্তে কতজন কর্মরত আছে? আগামীতে আসলে এই সেবা নিশ্চিত করার জন্য, উন্নত সেবা নিশ্চিত করার জন্য জনবলের সংকট কমানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যদি জানাতেন। আমার জনবলের মধ্যে ডাক্তার, নার্স এবং অন্যান্য পেশার যে কর্মচারী আছে, এর মধ্যে আমাদের ডাক্তারদের স্বল্পতা সেই অর্থে খুব নাই, কারণ এটা একটা ট্রেনিং হসপিটাল অ্যাকচুয়ালি। সেই জন্য আমাদের ট্রেনি ডক্টর আছে অনেক, আমাদের পোস্টেড ডক্টরের পাশাপাশি ট্রেনি ডক্টর আছে, যার ফলে আমাদের ডাক্তারদের স্বল্পতা সেরকম নাই। আমার শুধু একটা ডিপার্টমেন্টের ডক্টরের স্বল্পতা আছে, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া। সেই বিভাগের ডাক্তারের স্বল্পতা আসলে সারা বাংলাদেশেই আছে। আমার যদি অ্যানেস্থেশিয়ার ডাক্তার আমি পেতাম, আমি হয়তো সেকেন্ড শিফটে অপারেশন করতে পারতাম। আমাদের 47টা অপারেশন থিয়েটার আছে, কিন্তু অ্যানেস্থেটিস্টের অভাবে আমরা অনেক সময় সেকেন্ড শিফটটা চালু করতে পারছি না আমরা এখন। কিন্তু এটা অ্যানেস্থেশিয়ার ডক্টর ছাড়া আমার ডাক্তারের স্বল্পতা নেই। নার্সের কিছু স্বল্পতা আছে, কিন্তু যে সংখ্যক নার্স আছে সেটা দিয়ে আমরা চালিয়ে নিতে পারছি। কিন্তু যেটা বেশি স্বল্পতা সেটা হচ্ছে আমাদের 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী, টেকনোলজিস্ট অথবা পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, আয়া, এদের স্বল্পতা মারাত্মক। এখন আমার যে স্ট্রেংথ আছে তার ডাবল অন্তত করা দরকার। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা কিছু জনবল আমরা নিয়োগ করতে পারবো। বেশ কিছু বছর এখানে কোনো নিয়োগ ছিল না, তো আজকে আমরা মিটিং করলাম, আরও কিছু নিয়োগ আমরা দিব, তাহলে এই স্বল্পতাটা কিছুটা কভার হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু সারা বাংলাদেশ থেকে আসলে আসা রোগীদের সেবা নিশ্চিত করে থাকে এবং সেই ক্ষেত্রে একটা বেশ ভালো রকমের ভিড় থাকে, ডাক্তারদের বিষয়ে আপনি কথা বলছিলেন, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের কোনো ভবন সম্প্রসারণ বা নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? প্রয়োজনীয়তা আছে, যেটা আমি বললাম যে আমরা পুরো হাসপাতালটাকেই 5000 বেডে উন্নীত করার চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং ইতিমধ্যেই আমার যেসব জায়গায় নির্মাণ করা যায় ভবন, সেসব জায়গাগুলো আমরা আমাদের পিডব্লিউডি বিভাগকে বা মন্ত্রণালয়কে অবগত করেছি এবং ওনারা সেই লক্ষ্যে কাজ করছেন। তারপরেও বিশেষ করে নানান শ্রেণী পেশার মানুষের আস্থা এবং নির্ভরতার জায়গাটাকে আরও একটু শক্ত করবার জন্য, এই প্রতিষ্ঠানটাকে ঢেলে সাজানোর জন্য এই মুহূর্তে আপনাদের আরও কী কী কর্ম পরিকল্পনা আছে? রোগীরা যেসব ক্ষেত্রে আসলে সমস্যার সম্মুখীন হয় বা সাফারিংস হয়, সেসব ক্ষেত্রগুলো আমরা চিহ্নিত করে আমরা কাজ করছি। যেমন আমি ইতিমধ্যে বললাম যে একটা হচ্ছে তাদের যে সিটের স্বল্পতা, সেটা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ আমরা নিয়েছি। ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস ইতিমধ্যেই কিছু বৃদ্ধি করেছি, আরও আমাদের পরিকল্পনা আছে যে প্যাথোলজিক্যাল সার্ভিসটাকে ইমপ্রুভ করা, আরও সম্প্রসারণ করা, রেডিওলজিক্যাল সার্ভিস
আরও আরও বৃদ্ধি করা এবং রুগীদের যে ওয়েটিং টাইম, বিশেষ করে অপারেশনের যে ওয়েটিং টাইমটা, এটা কমিয়ে আনা। আর যদি স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির জন্য আমরা যে রেফারেল সিস্টেমটা যদি আমরা চালু করতে পারতাম, যে এখন কিন্তু একটা মানুষ, একটা রুগী, সে তার বাড়ি থেকে, গ্রাম থেকেই যদি মনে করে সে ঢাকা মেডিকেল কলেজে চলে আসবে, সে চলে আসতে পারে। সরাসরি উপজেলা থেকে যদি মনে করে, সে উপজেলা থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে চলে আসতে পারে। কিন্তু এটা একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল, এটা রেফারেল হসপিটাল একটা। তো এখানে যদি আমরা উপজেলা লেভেলে, জেলা লেভেলে রুগীগুলোকে তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দিতে পারতাম, তাহলে সবাইকে আর ঢাকা আসা দরকার হতো না বা ঢাকা মেডিকেল কলেজে আসা দরকার হতো না। আমাদের এই যে রুগীর লোডটা অনেকটাই কমে যেত। তো আমার মনে হয় এটা যদি আমরা চালু করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয় চিকিৎসা খাতের এই সেবার যে কাজটি, সেটা শুধুমাত্র সেবার মধ্যে আছে, নাকি এটি সামনে মুনাফা ভিত্তিক ব্যবসার দিকে আগাচ্ছে? এবং ব্যাপারটি নিয়ে আপনি কি মনে করেন? আসলে আমরা দেখতে কিন্তু পাই, ডাক্তাররা যখন বেসরকারি ক্লিনিকগুলোতে যখন তারা বিভিন্ন সার্জারি করছে বা পেশেন্ট দেখছে, সেটি বেশ লাভজনক একটি কাজ। অবশ্যই এটা একটা মহান পেশা, এবং আমরা যারা এই পেশায় এসেছি, এটা মহান পেশা, মানুষকে সেবা করতে পারবো সেই লক্ষ্যে এসেছি। তারপরেও সব পেশার মধ্যেই কিন্তু কিছু মানুষ থাকে যারা হয়তো কিছু অনৈতিক কাজ করে, হয়তো এই পেশার মধ্যেও কিছু মানুষ আসে, কিন্তু মেজরিটি মানুষ, কিন্তু মেজরিটি ডক্টর বা যারা এই সেবার সাথে জড়িত স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে, এবং যাচ্ছে বলেই এই 17 কোটি মানুষের স্বাস্থ্যসেবা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি। আমি বলবো না যে আমরা সবাই নৈতিক অবস্থান থেকে স্বচ্ছ, কিন্তু মেজরিটি মানে আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি। 2-4 জন এরকম থাকতে পারে। তো আশা করি যে সরকারি বিভিন্ন নিয়মতান্ত্রিকতার মধ্যে যদি নিয়ে আসা যায়, তারা তাদের ইচ্ছা থাকলেও যেন অনৈতিক কোনো কিছু করতে না পারে, সেটা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যদি মনিটরিংটা বাড়ানো হয়, তাহলে মনে হয় সেটা আর মানে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা যাবে। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা সাধারণ নাগরিকদের মাঝে এটা শুনতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে বিদেশি হাসপাতাল প্রতিষ্ঠার একটা প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা আছে। অনেক দেশ থেকে আসলে বাংলাদেশে আন্তর্জাতিক হাসপাতাল নির্মাণের জন্য আসলে তারা তৈরিও আছে। যদি সত্যিকার অর্থেই দেশের বাইরের হাসপাতালগুলো বাংলাদেশে আসে, এবং সেইখানটায় আপনারা কোনো প্রতিযোগিতায় পড়ে যাবেন কিনা? না, এটা আমার মনে হয় এটা ভালো হবে আমাদের দেশের জন্য। যেসব রোগীরা বিদেশগামী কিছু মানুষ আছে, যে তাদের আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা আস্থার সংকট, আর অনেক ক্ষেত্রে কিন্তু রুগীরা বিদেশে যায়, আমরা দেখি যে সে জাস্ট একটা সেকেন্ড ওপিনিয়নের জন্য যায়। দেশে ফেরত এসে ওনারাই বলে যে আমার এখানে যে ডাক্তার যা চিকিৎসা দিয়েছে সব, আমার যেখানে আমি গিয়েছিলাম ওনারা বলেছে সব সঠিক আছে। তো অনেক সময় ওই একটা মতামতের জন্য কিন্তু যায়। তো আমার মনে হয় সেটা যদি দেশের মধ্যেই একটা হাসপাতাল হয়, এটা বিদেশিরা পরিচালনা করে, তাহলে সেই জায়গা থেকে তাদের আর বিদেশে যাওয়ার দরকার হবে না। কিন্তু চাপও কমে যায়, অবশ্যই সেখানে কিছু সেবা। অবশ্যই আমরা আসলে আরও হাসপাতাল চাই আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে। আপনি দেখেন 170 মিলিয়ন মানুষ, মানে আমাদের একটা জেলায় যে মানুষ আছে, পৃথিবীর অনেক দেশে সেই পরিমাণ মানুষ নাই। সে তুলনায় কিন্তু আমাদের আসলে স্বাস্থ্যসেবা কর্মী বা আমাদের হাসপাতালের সংখ্যা কিন্তু এখনও কম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমার মনে হয় যে সামনে এই ব্যাপারগুলো সমাধান হবে, যে চ্যালেঞ্জগুলো আছে, এবং সেই সাথে বিশ্বমানের সেবা নিশ্চিত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আরও অনেক দূরে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং সেইখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা নিয়ে। সেখানে আমাদের আছে আস্থা, আছে অনেক প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার তাগিদেই কিন্তু আমরা প্রতিনিয়ত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভিড় করতে থাকি উন্নত সেবার জন্য, এবং সেটা আমরা পাইও এবং সুস্থ হয়ে বাড়িও ফিরি। আশা করছি আগামীতে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই ছোট ছোট চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করে আরও সমৃদ্ধির পথে আগাতে পারবে। আপনারা যারা ছিলেন আমাদের সাথে নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিষয়ে আলোচনার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন চ্যানেল আয়ের সাথে।